সেদিন রাতেই বাবা ওকে বলেছিলেন ইধানটা জমিদার বাড়ির সেই আশ্চর্য অভিশাপের কথা, যা বয়ে চলেছে প্রজন্মের পর প্রজন্ম ধরে। ঠাকুরগোপালের মতন বংশের প্রতিটি পুরুষ নিজের অজান্তেই বংশ বিস্তারের সঙ্গে সঙ্গে জিইয়ে রেখেছে সেই অভিশাপকেও। আপনি কুসংস্কারের ডিপো হলেও আমি নই দাদু। কুসংস্কার নয় সূর্যনারায়ণ, শাস্ত্রী মশাই তন্ত্রসিদ্ধ মহাপুরুষ, ওর কথা ফলবেই। উনি আজ অবধি যাকে যা ভবিষ্যৎবাণী করেছেন অভ্রান্তভাবে মিলেছে সব। উনি আরও একটা ভবিষ্যৎবাণী করেছেন। হাত নেড়িয়ে মাঝপথেই থামিয়ে দিয়েছিলেন বৈদ্যনাথ শাস্ত্রী। বললেন, তোমার দাদুর অদৃষ্টে ভীম রাত্রিতে অন্য এক মারাত্মক ফাঁড়া আছে। সেই ফাঁড়া পার হওয়া খুব দুঃসাধ্য ব্যাপার। আগামী পরশু তোমার দাদুর জীবনে সেই ভীম রাত্রি। নিশুতি রাত, সময় দ্বিপ্রহর। বাড়ির প্রায় পেছন থেকে শুরু হয়ে যাওয়া দুর্ভেদ্য জঙ্গল থেকে ভেসে আসা ঝিঝি পোকার ডাক উত্তরোর বেড়েই চলেছে। এই ঘরে সাবেক আমলের দামি কাঠের ভারী জানালা হলেও তাতে ছোট ছোট ফাঁক ফোঁকো রয়েছে। সেখান দিয়ে ঢুকে আসা মৃদুমন্দ বাতাসে ঘরের পর্দাগুলো তীর করে কাঁপছে। ঠাকুরগোপাল চৌধুরী গভীর নিদ্রায় মগ্ন ছিলেন। আচমকা তিনি ঘুম ভেঙে বিছানার উপর উঠে বসলেন। কাঁচা ঘুমটা ভেঙে যাওয়ায় তার মুখে যে বিরক্তি এসে জমা হয় তা তার অভিব্যক্তিতে নেই, বরং আলো আধারিতে তার মুখে খেলা করছে এক অদ্ভুত আতঙ্ক। কেন যে তার ঘুমটা ভাঙল ঠাকুরগোপাল প্রথমে ঠাউর করতে পারলেন না। কোথাও কোনো শব্দ হয়নি, শরীরেও কোনো অস্বস্তি নেই। তিনি হাতড়ে হাতড়ে পালঙ্কের এক পাশে টেবিলে রাখা জলের গ্লাসটা মুখের কাছে তুলে এনে ঢকঢক করে কিছুটা জল খেয়ে নিলেন। তারপর একটু ধাতস্থ হয়ে ফ্যাস ফ্যাসে গলায় ডাকলেন, অনন্ত অনন্ত। অনন্ত চৌকাঠের বাইরে দালানেই শুয়েছিল। কর্তাবাবু রাতে কোনো কিছু দরকার হতে পারে, সেই জন্য সে ওখানেই গামছা পেতে শুয়ে থাকে। সে ধর্মড়িয়ে উঠে ঘরে এলো। আগে 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 কর্তাবাবু। ঠাকুরগোপালের কপালে বিন্দু বিন্দু ঘাম এসে জমা হয়েছে। হাতের চেটো দিয়ে সেটা মুছে তিনি বললেন, আর 3টে দিন অনন্ত। আপনি সেই একই কথাই ভেবে যাচ্ছেন? এই তো এত বড় ব্যারাম থেকে উঠলেন, এইসব ভাবলে তো আপনার আরো শরীর খারাপ করবে। দিদিমণি ওই জন্য আরো বেশি চিন্তা করবে। ঠাকুরগোপাল যেন শুনতেই পেলেন না। দূরে টিন টিন করে জ্বলে থাকা নাইট ল্যাম্পটার দিকে তাকিয়ে আনমনে বললেন, দেবযানী কিছুতেই কথা শুনলো না। কাল সকালে সূর্যনারায়ণ আসছে। শাস্ত্রী মশাই ঠিকই বলেছেন রে, এখন আমাদের উভয় সংকট। তা আসছে, এ তো ভালো কথা কর্তাবাবু। এতদিন বাদে দাদুর বাড়ি আসছে, এ তো বড্ড আনন্দের কথা। তোরা খালি একটা দিকই ভেবে চলেছিস অনন্ত, আমার দিকটা তো ভাবছিসই না। আগে ভাবি বাবু, সব সময় ভাবি, তাই তো এত বছর ধরে আপনার সব কাজেই পাশে আছি। থাম, বড্ড কথা বলছিস আজকাল। ভালো করে শুনে রাখ, যতদিন সূর্য থাকবে তুই চোখে চোখে রাখবি। শঙ্করকেও বলেছি যেন বেশি বাড়াবাড়ি না করে। আমি কোনো ঝুঁকি নিতে চাই না। বাঁ হাতে একটা মাঝের ম্যাপের ট্রলি আর পিঠে রুকস্যাক নিয়ে অর্ক যখন বোলপুর স্টেশনে নামলো তখন ঘড়ির কাঁটা দুপুর পেরিয়ে বিকালের দিকে ছুটেছে। গোটা স্টেশনটা নিঝুম হয়ে রয়েছে। এদিক ওদিক গামছা পেতে শুয়ে থাকা কয়েকজন কুলি আর ইলেকট্রিক তারের পোস্টে অলসভাবে ঝুলে থাকা 2-3টে কাক ছাড়া বলতে গেলে কেউ কোথাও নেই। এমনকি বইয়ের স্টলের ঝাপগুলোও বন্ধ। মা প্রথমেই বলে দিয়েছিলেন দাদুর পাঠানো গাড়ি স্টেশনে অপেক্ষা করবে, কিন্তু ট্রেন যখন গুসকরা স্টেশন ছাড়ছে ঠিক সেই সময় মা আবার ফোন করলেন। হ্যালো,
তুই কোথায়? অর্ক ঝালমুড়ির ঠোঙা থেকে এক মুঠো মুড়ি মুখে পুরে বলেছিল, এই তো ট্রেন বুক করা ছাড়লো, ইন্টারনেটে দেখলাম আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো। শোন, শঙ্কর কাকা ফোন করেছিলেন, তোকে নিতে যে গাড়িটা আসছিল সেটা হঠাৎ মাঝপথে বিগড়ে গিয়েছে। ইঞ্জিনের গন্ডগোল, সারাতে সময় লাগবে। রোদ্রের মধ্যে তুই আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি? তার চেয়ে বাসে চেপে চলে যেতে পারবি কি? অর্কর মেজাজটা এমনিতেই তীর্কি হয়েছিল, এবার বিরক্তিতে উপরে খিঁচিয়ে উঠল। ধর, কোনো মানে হয়? এই জন্য আমি আসতে চাইছিলাম না, তুমি সেই জোর করে পাঠালে। দাদুর এমনিতেই ইচ্ছে ছিল না আমি আসি, সেই জন্য ইচ্ছে করে গাড়িটাও খারাপ করে দিল। ছি অর্ক, ট্রেনের আওয়াজ ছাপিয়ে মায়ের তিরস্কার শোনা গেল। গুরুজনদের সম্পর্কে এই ধরনের কথা বলতে আছে? এত বড় হয়ে গেছিস আর এইসব শিখছিস? বাবা তোর অসুবিধার কথা ভেবেই চিন্তা করছিলেন, না হলে নাতি ওর কাছে গিয়ে কটা দিন থাকবে, আর উনি তা চাইবেন না? তা কখনো হয়? এখন দুপুর রোড স্টেশন চত্বর থেকে বেরোতে বেরোতে মায়ের কথাগুলো মনে পড়তেই ওর আবার বিরক্ত লাগলো। এখানে আসার যে ওর একেবারেই ইচ্ছা ছিল না তা নয়, জ্ঞান হরিতা শতক ও কখনোই দাদুর বাড়িতে আসেনি। আর শুধু তাই নয়, মায়ের কথা অনুযায়ী শহরের কোলাহল ছাপিয়ে এমন নিটল গ্রাম সে আগে কখনো দেখেনি। কথাটা মিথ্যে নয়। অর্ক ছোটোবেলা থেকেই খাস কলকাতার সল্টলেকে মানুষ। ওর বাবার তিনকুলে কেউ নেই। ছোট থেকে তিনি বড় হয়েছেন রামকৃষ্ণ মিশনের এক অনাশ্রমে। ভালো ছাত্র হওয়ার সুবাদে কলেজ পেরিয়ে ভালো চাকরি পেয়েছিলেন বাবা। সল্টলেকে বাবার কোয়ার্টারে ওরা থাকে। তবে মার কাছে ছোট থেকেই সে গল্প শুনতো, মায়ের বাবা নাকি বীরভূমের এক প্রাচীন গ্রামের মস্ত জমিদার। আগের সেই জমিদারি না থাকলেও রাঙামাটি মাখানো সেই গ্রামের সবাই নাকি ওর দাদু ঠাকুরগোপাল চৌধুরীকে খুব মানে। তবে সেই মান কতটা অন্তরের ভক্তি শ্রদ্ধা থেকে আর কতটা ভয় থেকে তা অবশ্য অর্ক জানে না। সাবেক সেই জমিদার বাড়ির ঠাকুরদালা, নাচমহল, পায়রার খবরের মতন ঘুরগুলি বারান্দার গল্প ছোট থেকে এতবারও মায়ের কাছে শুনেছে যে নিজের অজান্তেই মনের মধ্যে একটি ছবি কল্পনা করে নিয়েছিল সে। ছোটবেলা থেকেই মাকেও প্রায় প্রশ্ন করত, আমার সব বন্ধুরা ছুটিবেলা দাদুর বাড়িতে যায়, আমিও যাব মা? মা প্রথমে কোনো উত্তর দিতেন না, চুপ করে থাকতেন। ও মা, তারপর বারংবার পিটাপিটিতে বলতেন, দাদু তো এখন খুব ব্যস্ত, তুমি বড় হও, তারপর তোমাকে নিয়ে যাব। বড় হয়েছে অর্ক, কিন্তু ছোটবেলার মতন সে আর দাদুর বাড়ি যাওয়ার বায়না করে না। এখন সে বুঝেছে ঠাকুরগোপাল চৌধুরীর মতন আত্মভরী স্বাস্থ্যপর মানুষের সংস্রবে না যাওয়াটাই ভালো। মা ফোনে বলেই দিয়েছিলেন স্টেশন থেকে বেরিয়ে কোথা থেকে বাস ধরতে হবে। সেই মতন ও কিছুটা হেঁটে বাস স্ট্যান্ডে পৌঁছালো। সেখানেও লোক বিশেষ নেই, শুধু মাঝারি মাপের লড়ঝড়ে দুটো বাস দাঁড়িয়ে আছে, আর পাশের মাটিতে কাঁধে টিকিটের ব্যাগ ঝুলিয়ে বসে আছে কয়েকটা লোক। অর্ক পায়ে পায়ে এগিয়ে গেল। বলছি দাদা, সিঙ্গি যাওয়ার বাস কোনটা? আর কোন সিংহে? আরে পাশে না উপাসে? অর্ক ঘাবড়ালো না। মা ওকে আগে থেকেই সব বুঝিয়ে দিয়েছিলেন। এই তল্লাটে দুটো সিঙ্গি গ্রাম আছে, একটা অজয় নদীর এপারে, অন্যটা ওপারে। নদীর এপারে সিঙ্গি বর্ধমান জেলার এক বর্ধিষ্ণু গ্রাম। অর্ক সদ্য বাংলায় MA পরীক্ষা দিয়ে এসেছে। ওই সিঙ্গি যে মধ্যযুগীয় কবি কাশিরাম দাসের জন্মস্থান তাও ভালো করেই জানে, কিন্তু ও এই সিঙ্গিতে যাবে না, যাবে নদীর এপারের সিঙ্গিতে। সেটা বীরভূম জেলাতেই পড়ছে। ও বলল, এপারে সিঙ্গি রাস্তায় ইতন্ডা গ্রাম পড়বে, সেখানেই নামবো। ওই বাসটাতে উঠো বলুন। বাস ছাড়তে প্রায় 1 ঘন্টা পেরিয়ে গেল। ততক্ষণে ও জানলার ধারে বসে এক দফা ঘুমিয়ে নিয়েছে। হঠাৎ ঝাঁকুনি দিয়ে বাসটা চলতে শুরু করলো। হঠাৎ ওর মনে হলো, আচ্ছা, সত্যি কি দাদু আমায় দেখে খুশি হবেন? এমনিতে তো অনেকবার বারণ করেছিলেন আসতে। যেমন প্রতিবার করেন। কিন্তু স্ট্রোকের খবর পেয়ে মা এবার আর কিছুতেই শুনলেন না, জোর করে অর্ককে পাঠালেন। সত্যি আশ্চর্য মানুষ এই ঠাকুরগোপাল চৌধুরী। অর্ক নিজের মনে ভাবতে লাগলো, সামান্য একটা কুসংস্কারের বশবর্তী হয়ে ভদ্রলোক 25 বছর নিজের একমাত্র মেয়ের সঙ্গে দেখা পর্যন্ত করলেন না, এমনকি ওরকে জন্মের পরও দেখতে আসেননি। অথচ প্রতি বছর পুজো আর পয়লা বৈশাখী নিয়ম করে বীরভূমের ইতান্ডা গ্রাম থেকে নতুন জামা কাপড় পৌঁছে যায় অর্কদের কোয়ার্টারে। ছোটবেলায় ইতান্ডা জমিদারবাবুর গাড়ি একরাশ উপহার নিয়ে কোয়ার্টারের সামনে ঢুকলেই ওর মনটা শিশুসুলভ উচ্ছলতায় নেচে উঠত।
কিন্তু একটু বড় হওয়ার পর থেকেই গাড়িটা দেখলে ওর যে শুধু রাগ হয় তাই নয়, ছিঁড়ে কুড়ে দিতে ইচ্ছে হতো সব। নিজে কখনো না এসে বছরে দুবার ওই টাকার গরম দেখানোকে অত্যন্ত খেলো মনে হতো ওর। ও যখন ক্লাস 11-এ পড়ে তখন দাদুর গাড়ির ড্রাইভার এসে ওর হাতে তুলে দিয়েছিল সদ্য দোকান থেকে কিনে আনা একটি ল্যাপটপ। মহাজাগতিক মায়ের ঊর্ধ্বে অর্কর আত্মঅভিমান বরাবরই প্রবল। একই সেই সময় ও রাগে ফুঁসছিল। মাধ্যমিকের শেষে হাজার বায়না সত্ত্বেও দাদুর নিষেধে মা ওকে গ্রামের বাড়িতে নিয়ে যাননি। তার উপর এই নাটক আর সহ্য করতে পারেনি অর্ক। ল্যাপটপটা সজোরে আছাড় মেরে ফেলেছিল মাটিতে। কেঁদে কেঁদে বলেছিল, ঠাকুরগোপাল চৌধুরীকে গিয়ে বলে দেবেন, নামি দামি গিফট পাঠালেই শুধু দাদুর কর্তব্য হয় না, দাদু হতে গেলে স্নেহ ভালোবাসা এইগুলোরও প্রয়োজন আছে। ওর আকস্মিক এই দুর্ব্যবহারে মা বাবা যতটা না ক্ষুব্ধ হয়েছিলেন তার চেয়ে অনেক বেশি অবাক হয়েছিলেন। অর্ক শান্ত ছেলে, চট করে মাথা গরম করে না। সেদিন রাতেই বাবা ওকে বলেছিলেন ইতানডার জমিদার বাড়ির সেই আশ্চর্য অভিশাপের কথা, যা বয়ে চলেছে প্রজন্মের পর প্রজন্ম ধরে। ঠাকুরগোপালের মতন বংশের প্রতিটি পুরুষ নিজের অজান্তেই বংশ বিস্তারের সঙ্গে সঙ্গে জিইয়ে রেখেছে সেই অভিশাপকেও। আর টিকিট টিকিট টিকিট, ও দাদা টিকিট দেন। কন্ট্রাক্টর এসে টিকিট চাওয়াতে সঙ্গিন ফেরে অর্কর। হাতে ধরে থাকা 20 টাকার নোটটা সামনের দিকে বাড়িয়ে দেয় ও। একটা ইটান্ডা। বলছি দাদা, কতক্ষণ লাগবে পৌঁছাতে? বোলপুর থেকে 20 কিলোমিটার রাস্তা দাদা, বেশিক্ষণ লাগার কথা নয়, কিন্তু রাস্তা খুবই খারাপ। ও, ইতানডা গ্রামের ইতিহাসটা শুনেছিল অর্ক বাবার কাছে। ওর বাবা পুরাতত্ত্ব বিভাগের অফিসার। তিনিই বলেছিলেন, অর্ক, তোর দাদু যে গ্রামের জমিদার, সেই ইতন্ডা গ্রামের নামটা কোথা থেকে এসেছে জানিস? তা তো জানি না। মা বলেছিল ইতু পুজো বলে কি একটা পুজো হয় গ্রামে, সেই ইতু পুজো থেকে কি ইতান্ডা? ধুর, ইতন্ডা নামটা এসছে ইস্ট ইন্ডিয়া থেকে। ইস্ট ইন্ডিয়া মানে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসে ব্রিটিশ শাসন শুরু করেছিল, সিরাজউদ্দৌলার সঙ্গে পলাশি যুদ্ধ করেছিল। ইয়েস। এখন অজয় নদী সরে গিয়ে ওদিকে প্রায় সিঙ্গি গ্রামের দিকে চলে গেছে, কিন্তু আজ থেকে এই 200-250 বছর আগে অজয় ইতন্ডা গ্রামের একদম পাশ দিয়েই বয়ে যেত। তখন সাহেবরা বড় বড় জাহাজে করে ইতন্ডা গ্রামে আসতো বাণিজ্য করতে। নীল চাষের জন্য বিখ্যাত হয়ে উঠেছিল গ্রামটা। 18 রকম পেশার 18টা পাড়া নিয়ে গম গম করতো তখনকার ইতন্ডা। কিন্তু তারপর সময়ের সঙ্গে সঙ্গে অজয় নদী তার গতিপথ সরিয়ে নিয়ে আসতেই বর্ধিষ্ণু ইতন্ডা নিজের কৌলিন্য হারায়। এখন কেমন গ্রামটা? আমি তো ওখানে একবারই গিয়েছি, ওই তোর মাকে বিয়ে করার সময়। সেই জৌলুস ঠাটবাট তখন কিছুই চোখে পড়েনি। অর্ক যখন ইতানডা গ্রামে পৌঁছালো তখন সূর্য প্রায় অস্ত যায়। গোটা গ্রামে একটাই মাত্র সরু পিচের রাস্তা। দুপাশে ধান ক্ষেতের মাঝ দিয়ে সেটা এঁকে বেঁকে চলে গেছে বহু দূর। সেই রাস্তা থেকে শাখা প্রশাখার মতন আবার লাল মাটির কাঁচা পথ নেমে গেছে দুপাশে। মার কথা মতন নেমেই শঙ্কর দাদুকে দাঁড়িয়ে থাকতে দেখলো। শঙ্কর দাদুর পুরো নাম শঙ্করনাথ সরকার। ওরা আসলে ইতানডা গ্রামের জমিদার বাড়ির বংশানুক্রমিক নায়েব ছিলেন, কিন্তু এখন দাদুর বন্ধুস্থানীয়। জমিদার বাড়ির পাশেই তার বাড়ি। দিনে দুবেলা নাকি এখনও দাদুর সাথে গল্প করতে আসেন। বেশ কয়েকবার সম্ভাষণিক ভেট নিয়েও তিনি গিয়েছেন অর্কদের সল্টলেকে। শঙ্কর দাদু মানুষটা ভালো, বয়স 70-এর ওপরে হলেও শক্ত সামর্থ্য আর পরিপাটি গোছের। অর্ককে দেখেই তিনি একগাল হাসলেন। আরে ইয়াং ম্যান, ওয়েলকাম টু ইতান্ডা। দেবযানী ফোন করেছিল, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। অর্ক মৃদু হেসে প্রণাম করলো। ভালো আছেন দাদু? আরে থাক থাক, এসব আবার কেন? তোমরা শহরের ছেলে, এসব চল এখনো আছে? বেশ বেশ। ওই আর কি। শঙ্কর দাদু একটা পেল্লায় রিক্সা এনেছিলেন। সাধারণ রিক্সার চেয়ে আকারে অনেকটা বড় আর আরামদায়ক। দেখলেই বোঝা যায় বিশেষভাবে বানানো। শঙ্কর দাদু যেতে যেতে বললেন, দাদু তোমাকে দেখবেন বলে সকাল থেকে উতলা হয়ে রয়েছেন। ওকে খুশি করার জন্য এই নির্জলা মিথ্যে কথাটা শুনেই অর্কর সাময়িক ভালো হওয়া মেজাজটা আবার খিচড়ে গেল। মা ওকে ইতানডায় পাঠাতে চান বলে গত কয়েকদিন ধরে দাদুর সঙ্গে মার বাদানুবাদ চলেছিল। সেটা কি শঙ্কর দাদু জানে না, নাকি জেনেও না জানার ভান করছে? এই তো আজ সকালে ও যখন বাড়ি থেকে রেডি হয়ে বেরোচ্ছে তার আগেই মা দাদুকে ফোন করেছিলেন।
ফোনের ও প্রান্ত থেকে দাদুর গম্ভীর কমকমে গলা ও স্পষ্ট শুনতে পেয়েছিল। তোমাকে এতবার বললাম তবু তুমি শুনলে না দেবযানী। সেই ওকে পাঠাচ্ছ, যদি অঘটন কিছু ঘটে যায় তুমি সেই দায় নেবে তো? আমি তো যাচ্ছি না বাবা, অর্ক তো তোমার একমাত্র নাতি, তোমাকে একবারও চোখে দেখা দেখবে না? ভুলে যেও না দেবযানী, বিপ্রতীপের সঙ্গে তোমার বিয়ের শর্ত কিন্তু এটাই ছিল যে বিয়ের পর তোমাদের কারুর সঙ্গেই আমি কখনো দেখা সাক্ষাৎ করব না। না মানে অনেক দিন হলো তো। সকালের সেই কথোপকথন মনে পড়তেই মায়ের ওপর রাগটা আবার ফিরে এলো অর্কর। এভাবে অবাঞ্ছিত অনাহুতের মতন আসার কোনো মানে হয়? 80 বছর বয়স হতে চলল লোকটার। এই বয়সেও যার বাঁচার এত তীব্র আকাঙ্ক্ষা, যার এত পার্থিব লোভ, তার প্রতি কী করে শ্রদ্ধা আসবে অর্কর? বহু বছর আগে ক্লাস 11-এ ল্যাপটপ ভেঙে ফেলার সেই দিনে অনেক রাতে বাবা এসে বসেছিলেন ওর পাশে। ও তখনও ঘুমায়নি, কোজ হয়ে পড়েছিল। বাবা ওর মাথায় হাত বোলাতে বোলাতে বলেছিলেন, অর্ক, ইতন্ডার চৌধুরী পরিবারের উপর প্রায় 150 বছরের এক অভিশাপ আছে। অন্তত তোর দাদুর তাই বিশ্বাস। মনে মনে রেগে থাকলে অর্ক তখন কৌতূহলী হয়ে পড়েছিল। 150 বছরের অভিশাপ মানে? আমি তোর মার কাছ থেকে পুরোটাই শুনেছি। তোকে তো বলেইছি ইতন্ডা কত প্রাচীন গ্রাম। 150 বছর আগে এক তান্ত্রিক সেই সময় চৌধুরী পরিবারের কর্তাকে খুব হেনস্থা করেছিলেন। হেনস্থ করেছিলেন বলতে? তখন সিপাহী বিদ্রোহের সময় সারা দেশে প্রথমবারের জন্য মানুষ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গর্জে উঠেছিল। সিপাহীরা যে বিদ্রোহ শুরু করেছিল সেই আঁচ ছড়িয়ে পড়েছে গোটা দেশে। তুই তো নিশ্চয়ই জানিস দেশীয় জমিদাররা ব্রিটিশদের কেমন পৃষ্ঠপোষকতা করত। ব্রিটিশ বণিকরা ইতন্ডা গ্রামকে ঘাঁটি করে নিজেদের বাণিজ্য চালাচ্ছে। সেই জন্য এই গ্রামের ক্রমশ শ্রীবৃদ্ধিও হচ্ছিল। সেখানে চৌধুরীদের মতো জমিদাররা ব্রিটিশদের সমর্থন করবে, এটাই স্বাভাবিক। যিনি সেই সময় জমিদার ছিলেন তার নামটা তোর মাই বলতে পারবে, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। ইতন্ডা গ্রামে লুকিয়ে থাকা কয়েকজন বিদ্রোহী সিপাহীকে তিনি সোজা তুলে দিয়েছিলেন ইংরেজদের হাতে। ওর নাম ছিল নিত্যবিনোদ চৌধুরী। মা কখন ঘরে ঢুকেছিলেন ওরা দুজনে খেয়াল করেনি সেদিন। ইতান্ডায় আর্মি ক্যাম্পও ছিল নাকি? না 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 না, ওই কজন সিপাহী ব্যারাকপুর ছাউনি থেকে পালিয়ে এসে আশ্রয় নিয়েছিল এই ইতন্ডায়। তারপর? এবার বাবার হয়ে মাই উত্তর দিচ্ছিলেন। তখন গ্রামের বাইরে জঙ্গলে থাকতেন এক দাপুটে তান্ত্রিক। তিনি সিপাহীদের সমর্থনে গ্রামের জমিদারকে বোঝাতে আসেন যে প্রজা প্রতিপালক হিসেবে জমিদারদের উচিত দেশের মানুষকে সমর্থন করা, তাদের পাশে দাঁড়ানো। বিদেশি জমিদারদের এইভাবে দেশের মধ্যে ঢুকতে দিলে তা তো বুমেরাং হয়ে ফিরে আসতে পারে না। কিন্তু ওই জমিদার তখন তান্ত্রিককে তো গুরুত্ব দেনই, উল্টে নিজের ছেলের সামনে তাকে চরম অপমান করেন। শালা 2 পয়সার ভণ্ড সন্ন্যাসী, তুই আমাকে শেখাস জমিদারি করার কথা? হ্যাঁ, তোর এত বড় সাহস? যা, এক্ষুনি বেরিয়ে যা আমার জমিদারি ছেড়ে, যা। তারপর কি হলো? ওই তান্ত্রিক তখন প্রচণ্ড রেগে গিয়ে নিত্যবিনোদ চৌধুরীকে অভিশাপ দেন। ছেলেদের সামনে তুই আমায় এইভাবে অপমান করলি, এই ছেলেই তোকে হত্যা করবে। শুধু তাই নয়, তোদের এই চৌধুরী পরিবারের প্রত্যেকটা পুরুষ মারা যাবে নিজেদের উত্তর পুরুষের হাতে। নিত্যবিনোদ তখন ভয় পেয়ে যান, তান্ত্রিকের পা ধরে কাকুতি মিনতি করতে থাকেন। না না প্রভু, না, এমন অভিশাপ দেবেন না, ক্ষমা করে দিন প্রভু, আর কোনোদিন এমন হবে না, ক্ষমা করে দিন প্রভু, রাগের মাথায় বলে ফেলেছি প্রভু, ক্ষমা করে দিন। কিন্তু শত অনুরোধ উপরোধেও সেই তান্ত্রিক নরম হননি। শেষে বলেছিলেন, এই অভিশাপ সেই দিনই শেষ হবে যেদিন কোন অপুত্রক জমিদার এই বিশাল সম্পত্তির অধিকারী হবে। তখন নিত্যবিনোদ কি করলেন? তা জানি না অর্ক। নিত্যবিনোদ তার বছরখানেকের মধ্যেই মারা যান। তার ছেলেই নাকি টাকা পয়সা নিয়ে কিছু বাদানুবাদের সময় তার কপালে সোজা গুলি চালায়। সেই শুরু। তারপর থেকে এই 150 বছরে চৌধুরী বাড়ির প্রত্যেকটা জমিদারের মৃত্যুর কারণ হয়েছে তার নিজের ছেলে। দাঁড়াও, উত্তেজনায় অর্ক বিছানার উপর উঠে বসেছিল। 150 বছর মানে 6টা প্রজন্ম। 6টা প্রজন্ম ধরে ইতান্ডের প্রতিটা ছেলের হাতে প্রতিটা বাবা খুন হয়েছে, এটা বিশ্বাসযোগ্য? থানার পুলিশ কিছু করেনি? দেখ, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। খুনই যে হয়েছে তেমন নয়। এই যেমন তোর দাদু নাকি যখন ভূমিষ্ঠ হয়েছিলেন তাকে আতুড়ে দেখতে আসার সময় দরজার চৌকাঠে পা আটকে পড়ে জ্ঞান হারিয়েছিলেন তার বাবা। তার সেই জ্ঞান আর কোনোদিন ফেরেনি। তার মানে তোর দাদু নিজের বাবাকে হত্যা করলেন না ঠিকই, কিন্তু মৃত্যুর কারণ তো হয়েছিলেন। তোর বাবা ঠিকই বলেছেন। থেকো গোপাল চৌধুরী হলেন প্রচণ্ড স্বৈরাচারী ধরনের মানুষ। নিজেদের বংশের এই অভিশাপ তিনি একটু বড় হতেই জানতে পারেন।
তখনই তিনি সিদ্ধান্ত নেন পুত্র সন্তান তিনি কিছুতেই জন্ম দেবেন না। বাবা একটু ইতস্তত করে বললেন, গর্ভস্থ ভ্রূণের লিঙ্গ নির্ধারণ তো এখন এদেশে অপরাধ হয়েছে, আগে তা জানা যেত না। তোর মায়ের আগে দুবার তার পুত্র সন্তান হয়েছিল। এসব কথা থাক বরং। না না দেবযানী, অর্ক এখন বড় হচ্ছে, সত্যিটা ওরও জানা দরকার, না হলে নিজের মনে ও অন্য কিছু কল্পনা করে নেবে, তাতে কিন্তু খুব বাড়বে। আচ্ছা অর্ক শোন, ওই দুটো বাচ্চায় 1 বছর বয়সের আগেই হঠাৎ জ্বরে মারা যায়। হ্যাঁ, নিজেদের বাবাই ওদের মেরে ফেলেছিলেন? সেটা জানি না, কোনো প্রমাণ তো নেই। তারপর তোর মা জন্মায়, কিন্তু তাতে ওর মৃত্যু ভয় যায়নি। সারাক্ষণ তিনি ভয়ে কাঁটা হয়ে থাকেন। তান্ত্রিকের সেই অভিশাপ যদি কন্যার কাছ থেকেই আসে, কিংবা যদি আসে নাতির কাছ থেকে, তাই তিনি আমাদের কারোর সাথে যোগাযোগ রাখেন না, বুঝলি? অর্ক পুরোটা শুনে সেদিন হতভম্ব হয়ে গিয়েছিল। সামান্য একটা কাকতালীয় কুসংস্কারের শিকার হয়ে কেউ নিজের সন্তানকে মেরে ফেলতে পারে, তারপর এই দীর্ঘ 25টা বছর নিজের মেয়ে নাতি নাতনিকে না দেখে থাকতেও পারে। এত আত্মপ্রেম, এত স্বার্থপরতা। এসে গেছি অর্ক, নেমে এসো। অর্ক চমকে উঠে দেখলো ওরা কখন যেন পৌঁছে গেছে ইতান্ডার জমিদার বাড়িতে। শঙ্করদাদু রিক্সা থেকে নেমে তার দিকে তাকিয়ে আছেন। ও তাড়াতাড়ি নেমে সামনে তাকাতেই যে বাড়িটা দেখতে পেল, তেমন বাড়ি আজ অবধি শুধু ভূতের সিনেমাতেই দেখেছে। একটা বিশাল বড় প্রাসাদ, কোনো কালে হয়তো সাদা বা ওই জাতীয় কোনো রং ছিল, এখন আর তা বোঝা যায় না। অন্তত 200-300 বছরের প্রাচীন থাবা হেনেছে নির্মম জড়া। জায়গায় জায়গায় ইট ফেটে মাথা তুলেছে অসত্যের ঝুড়ি। নানা রকম গাছের পাতা যেন গিলে খাচ্ছে গোটা বাড়িটাকে। অর্ক হাঁ করে দাঁড়িয়ে রইল। এই তাহলে ইতান্ডা জমিদার বাড়ি। ওর মা এই বাড়ির একমাত্র উত্তরাধিকারী, অথচ সেই একমাত্র উত্তরাধিকারীর ঠাকুরগোপাল চৌধুরীর জীবনদশায় আসার কোনো অধিকার নেই। চলো অর্ক, ওই দেখো তোমার দাদু দাঁড়িয়ে রয়েছে। সাদা দামি পাথরের চওড়া সিঁড়ি গাড়ি বারান্দার পাশ দিয়ে উঠে গেছে দালানে। সেখানে মোটা মোটা থামের মাঝে ধপধপে সাদা ধুতি পাঞ্জাবি পরে যে মানুষটা দাঁড়িয়ে রয়েছেন, তাকে দেখেই মার অ্যালবামের পুরনো ছবিগুলোর কথা মনে পড়ে গেল অর্কর। ইনিই তবে ঠেকো গোপাল চৌধুরী, যার তীব্র আপত্তি সত্ত্বেও শুধু মাতৃ আজ্ঞা পালনে অর্ক এসেছে এ বাড়িতে। কিন্তু এর যা মৃত্যু ভয়, ইনি কি আদেও অর্কর সাথে কোনো বাক্যালাপ করবেন? তোমাকে আমি সূর্যনারায়ণ বলেই রাখবো। সূর্যনারায়ণ কেন? তোমার জন্ম সংবাদ পেয়ে আমি ওই নামটাই পছন্দ করে আমাদের কুলজ্যোতিষী বৈদ্যনাথ শাস্ত্রী মহাশয়ের অনুমোদন নিয়ে পাঠিয়েছিলাম, কিন্তু নামটা বোধহয় বড্ড সেকেলে, তাই তোমার বাবা মা রাখার প্রয়োজন মনে করেননি। দাদুর কথা শুনতে শুনতে অর্কর মনে হলো দাদুর গলাটা কেমন যেন চেনা চেনা লাগছে। এর আগেও ও কোনোদিন দাদুর সাথে ফোনেও কথা বলেনি। মা রিসিভার চেপে ধরে কথা বলার সময় যা একটু অস্পষ্ট শুনতে পেয়েছে, সেই জন্যই কি চেনা লাগছে গলাটা। অর্ক বলবে না করেও বলে ফেললো, হ্যাঁ, অর্ক মানেও তো সূর্যই। দাদু সামান্য মাথা হেলিয়ে চুপ করে গেলেন। এখানে দাদু একাই থাকেন, সঙ্গে থাকে কুদিলি পিসি বলে একজন সারাক্ষণের রাঁধুনি, আর অনন্ত কাকা। অনন্ত কাকা বাজার দোকান আর দাদু দেখভাল করে। এই এত বড় বাড়ি 3টি মাত্র প্রাণীর বসবাসে খা করার কথা, কিন্তু করে না, কারণ গ্রামের বেশিরভাগ বয়স্ক মানুষই সকাল বিকেলে এসে ভিড় জমায় দাদুর দুধ সাদা দামি পাথরের লম্বা বারান্দায়। সেখানেই গল্প গুজব চলে। কেউ স্থানীয় স্কুলের প্রাক্তন শিক্ষক, কেউ গ্রামের বৃদ্ধ চিকিৎসক, আবার কেউ প্রাক্তন পোস্টমাস্টার। জমিদার বাড়ির আয় এখনও বেশ ভালোই, বেশিরভাগটাই আসে ব্যাংকে জমানো সুদ থেকে। এছাড়া পুকুরে মাছ, বাগানের শাকসবজি, এসব অগাধ। এই বাড়ির দোতলায় রয়েছে একটা ঝোলা বারান্দা, সেখানে এখন বসে রয়েছে অর্ক। ইতান্ডা গ্রামে ও এসেছে গতকাল বিকেলে। আজ সকালে গ্রামের অনেকটা চষে ফেলেছে সে এক কাণ্ড। সকালে যখন ও রেডি হয়ে বেরোচ্ছিল, তখন হন্তদন্ত হয়ে বৈঠকখানায় ঢুকেছিলেন শঙ্কর দাদু। ওকে দেখে বলেছিলেন, দাদুর সাথে বন্ধুত্ব হলো? দাদুর সঙ্গে তখনও ওর সেইভাবে দেখা হয়নি। আগের দিন ওকে আসতে দেখে দালান থেকে নিম্নকণ্ঠে কাউকে নির্দেশ দিয়েই সরে গিয়েছিলেন দাদু। রাগে গাটা রিড়ি করে উঠেছিল ওর। এ কি আতিথেয়তার ছিঁড়ি! ওর জন্য নির্দিষ্ট করা ঘরে সব পরিপাটি সাজানো ছিল, নৈশভোজেরও ছিল এলাহি আয়োজন। তবু মাকে ফোন করে 2 কথা শুনিয়ে তবে রাগ পড়েছিল ওর। শঙ্কর সরকার লোকটা ভালো, দাদুর মতন নন।
মার কাছে কথায় কথায় শুনেছিল ওর জীবনটা নাকি বেশ দুঃখের। স্ত্রী অনেক দিন আগে হঠাৎ আত্মহত্যা করেছিলেন। ছেলে তখনও একেবারেই ছোট। সেই ছেলেও নাকি বড় হয়ে বকে গেছে, তেমন কোনো যোগাযোগও রাখে না। সকালেও গ্রামে বেড়াতে যাচ্ছে শুনে শঙ্কর দাদু খুবই খুশি হয়েছিলেন। বেশ, ঘুরে এসো, তবে সন্ধ্যার আগেই ফিরে এসো। এমনিতেই আজ শাস্ত্রী মশাই আসবেন তোমাকে দেখতে। আর তাছাড়া দিনকাল এখানে ভালো নয়, রাতের বেলা প্রায়ই ডাকাতি শুরু হয়েছে। ডাকাতি এই গ্রামে? হ্যাঁ, সামন্তবাড়ি আর বসুবাড়িতে গত 2 মাসে হয়ে গেছে। পুলিশ এসে তদন্তও করলো, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। যাই হোক, তারপর আজ সকালে ও দারুণ একটা মন্দির দেখে ফেলেছে ইতান্ডায়, গ্রামের বাইরের দিকে। আর সেই মন্দিরটা দেখতে গিয়ে ওর আলাপ হয়েছে বোধন দার সাথে। কুদলি পিসি বলেছিল, অর্ঘ্য দাদাবাবু, আপনি প্রথমেই চলে যান কেশবাই চণ্ডীতলা মন্দিরে, তারপর না হয় ঘুরতে ঘুরতে গ্রামের ভিতরে ঢুকবেন। জমিদার বাড়ির সেই স্পেশাল রিক্সাও এসে হাজির হয়েছিল অর্ঘ্যর জন্য। অর্ঘ্য প্রথমে না করছিল। এই লাল মাটির দেশেও পায়ে হেঁটে ঘুরতেই বেশি পছন্দ করে, কিন্তু অনন্ত কাকার ক্রমাগত আপত্তিতে ওকে রিক্সায় উঠতে হয়েছিল। রিক্সা চালক ফণি প্রথমেই ওকে নিয়ে চলে গিয়েছিল একদম গ্রামের সীমান্তের দিকে, যেখানে সবুজ ধান ক্ষেতের মধ্যে দিয়ে চলে গেছে সরু কাঁচা রাস্তা। সেখানে মন্দিরটাকে দেখেও চমকে উঠেছিল। এক সাংঘাতিক মন্দির। আদৌ এটা মন্দির কিনা সন্দেহ হয়েছিল অর্ক কাছে গিয়ে থমকে দাঁড়িয়েছিল। হ্যাঁ, ভালো করে দেখলে সুপ্রাচীন পোড়ামাটির ইটের মন্দিরটা চোখে পড়ে বটে, কিন্তু মন্দিরের উপরের ভাগটা কেমন যেন এমনভাবে একটা গাছ আষ্টপৃষ্টে চেপে ধরেছে যেন মনে হচ্ছে মন্দিরটাই একটা গাছ। কাউকে না পেয়ে অর্ক রিক্সাওয়ালা ফণিকে জিজ্ঞাসা করেছিল, এরকম কি করে হলো ফণি কাকা? গাছটা এরকম ভয়ঙ্কর কেন? কেমনভাবে পেঁচিয়ে রেখেছে মন্দিরটাকে? ফণি গামছা দিয়ে ঘাম মুছে উত্তর দিয়েছিল, এটাই তো কেশবাই চণ্ডীতলার মন্দির দাদাবাবু। সেই যে সতীর শরীর এদিক ওদিক পড়েছিল, এখানে পড়েছিল সতীর কেশ। ভয়ানক জাগ্রত, প্রতি বছর মেলা বসে তো ওই জন্য। ফণি কপালে 2 হাত তুলে প্রণাম ঠুকেছিল। অর্ক পায়ে পায়ে মন্দিরটার দিকে এগিয়ে গিয়েছিল। রিক্সাকে দাঁড় করিয়ে রেখে মন্দিরের পাশ দিয়ে পেছন দিকটায় চলে গিয়েছিল গাছের গুড়িটাকে আরও ভালো করে দেখবার জন্য। আর তখনই একটা অদ্ভুত কণ্ঠস্বর ভেসে এসেছিল তার কানে। কি বুঝছো? হ্যাঁ, অর্ক চমকে উঠে তাকিয়েছিল। প্রায় 300 বছরের পুরনো মন্দির, কেউ কোথাও নেই কাছে পিঠে। একটু গাছামচম তো করবেই। লোকটা দূরে একটা আধ ভাঙা পাথরের উপর এমনভাবে বসেছিল যাতে মন্দিরটার সামনে থেকে কেউ ওকে দেখতে পায় না। পরনে আধময়লা একটা পায়জামা আর সবুজ গেরুয়া মেশানো একটা ফতুয়া, মুখে বেশ কয়েকদিনের না কাটা খোঁচা খোঁচা দাড়ি, চোখগুলো কেমন যেন তীক্ষ্ণ। লোকটা ফস করে একটা বিড়ি ধরিয়ে বলল, কম্বোডিয়ার আঙ্করভাট মন্দিরের নাম শুনেছ? লোকটার গলা পুরুষালী হলেও সরু ধরনের, কেমন যেন কানে লাগে শুনতে। অর্ক আবার লোকটার দিকে তাকিয়েছিল। প্রথমে দেখে মনে হচ্ছিল গ্রামের অর্ধশিক্ষিত লোক, এখন দেখছে তা নয়। ও ছোট করে বলেছিল, হ্যাঁ শুনেছি, আঙ্করভাটে একটা মন্দির আছে, তা প্রহম নাম। তা প্রহম মন্দিরেও এরকম গাছ মন্দিরটাকে গিলে খেয়েছে। আসলে আমাদের বীরভূমের ল্যাটেরাইট মাটি হলো খনিজে ভরা। জল পেলেই এই পাকুড়ের মতো গাছগুলো ইট আঁকড়ে ধরে। লোকটা বলতে বলতে কান খোঁজাচ্ছিল। কলকাতার ছিলে নাকি? হ্যাঁ, সল্ট লেগে থাকি। আমার দাদুর বাড়ি ঘুরতে এসছি। দাদুর বাড়ি কোন পাড়ায়? কোন পাড়া জানি না, ওই চৌধুরী বাড়ি আছে না, ওইটাই। ও, থাকো গোপালের নাতি তুমি? লোকটা টেরিয়ে তাকিয়েছিল অর্কর দিকে। একটু পরেই অর্কর ভালো মতন আলাপ হয়ে গিয়েছিল লোকটার সাথে। লোকটা একটু অপরিষ্কার কিন্তু বেশ জ্ঞানগম্যি আছে। হাঁটতে হাঁটতে বলেছিল, আমি পাশের গ্রামেই থাকি, কিন্তু ফাঁক পেরে ইটন্ডায় চলে আসি। এখানে প্রতিটা ধুলোর কোণায় জমে আছে অনেক না জানা ইতিহাস, জমে আছে কালা পাহাড়ের আক্রমণের কথা। কালা পাহাড়ি মন্দির আক্রমণ করেছিলেন? হ্যাঁ, কালা পাহাড় শুধু আক্রমণই করেননি, মন্দিরের প্রাচীন অষ্টধাতুর বিগ্রহটা গুড়িয়ে দিয়েছিলেন। আর শুধু কালা পাহাড় কেন, বর্গিরা তো পুরো ইটন্ডাকেই প্রায় শেষ করে দিয়েছিল। অজয় নদীর পাশের বন্দর, বাণিজ্য সব। এখন এই ঝোলা বারান্দায় দাদুর পাশে বসে সকালের কথা ভাবতে ভাবতে কোথায় চলে গিয়েছিল অর্ক। হুঁশ ফিরল দাদুর ডাকে। সূর্যনারায়ণ, ইনি বৈদ্যনাথ শাস্ত্রী, প্রণাম করো।
এরা আমাদের পরিবারের বংশানুক্রমিক কুলজ্যোতিষী। অর্ক চমকে তাকিয়ে দেখলো দাদুর চেয়ে অনেক বেশি বয়স্ক এক ভদ্রলোক কখন যেন এসে বসেছেন পাশের চেয়ারটায়। দীর্ঘাঙ্গ নন একেবারে, ছোটোখাটো চেহারা, মাথায় থপথপে সাদা চুল পাতলা হয়ে এসেছে, ফতুয়ার পাক দিয়ে উকি মারছে উপবিত চোখের দৃষ্টিটা বেশ অন্তর্বেদী ধরনের, মনে হয় যেন গিলে নিচ্ছে অন্তরের সব কথা। অর্ক প্রণাম করতে শীর্ণ হাত মাথায় রেখে আশীর্বাদ করলেন বৈদ্যনাথ শাস্ত্রী। সুখী হও বাবা, কর্মবীর হও। তারপর দাদুর দিকে তাকিয়ে বললেন, তুমি কি ওকে সব খুলে বলেছো? থাকো গোপাল। অর্ক লক্ষ্য করলো দাদু তৎক্ষণাৎ গম্ভীর হয়ে গেলেন, মাথা নেড়ে বললেন, না, কিছুই বলিনি। এটাই তো ভুল করছো তুমি। তোমাকে তো কবেই বলেছি আমি, ওর থেকে তোমার ক্ষতি সাধন হওয়ার কোনো সম্ভাবনাই নেই। ওর কুষ্টি একেবারে পরিষ্কার, তাতে মহাপাত কি হওয়ার কোনো উল্লেখ নেই। তবে আপনি বলুন। বৈদ্যনাথ শাস্ত্রী কিছু বলার আগেই অর্ক ফস করে বলে ফেললো, আমি সব জানি। বৈদ্যনাথ শাস্ত্রী একটু থমকে গেলেন, দাদুও দ্বিধাগ্রস্তভাবে তাকালেন ওর দিকে। কি জানো তুমি? অর্ক গড় গড়িয়ে বলে গেল বাবার থেকে শোনা ঘটনাটা। শেষে দাদু আছেন দেখে একটু স্লেত মাখিয়ে দিতেও ছাড়ল না। আমার এটাই আশ্চর্য লাগে, একজন শিক্ষিত মানুষ কি করে সব কুসংস্কারে বিশ্বাস করে নিজের মেয়ের সাথে পর্যন্ত দেখা করেন না। দাদুর চোখের পাতাটা সামান্য কেঁপে উঠল। গভীর রাজবাড়ি মানুষটা কোনো কথা না বলেই মুখ ফেরালেন বৈদ্যনাথ শাস্ত্রীর দিকে। দেখো সূর্য নারায়ণ, মানুষ মাত্রই তো ভুল করে, তোমার দাদুও করেছেন। আসলে মৃত্যু ভয়ে ওকে জড়সড় করে রেখেছিল, না হলে তোমাদের সাথে এত বছর কোনো দেখা সাক্ষাৎ করেননি। এতে কি ওর নিজেরও কষ্ট হয়নি বলো? তুমি তো ওর একমাত্র উত্তরাধিকারী, সেই কবে উনি নিজের উইল করে ফেলেছেন। না, কষ্ট হয়নি। বাবা আমাকে বলেছেন ছেলে থাকলে কিছু ঘটার তবু আশঙ্কা থাকতো। আমার মা একমাত্র মেয়ে, আমি একমাত্র নাতি। আমরা কি করলাম? আমাকে তো মা এবার ওর শরীর খারাপ শুনে জোর করে পাঠালেন। তখনও উনি বারণ করেছিলেন যাতে আমি না আসি, শুধু সম্পত্তি সব দুঃখ ভুলিয়ে দেবে। আসলে তুমি এমন সময় এসেছো। বৈদ্যনাথ শাস্ত্রী বলতে যাওয়ার আগেই দাদু থামিয়ে দিলেন। থাক থাক শাস্ত্রী মশাই, ওসব কথা থাক। আপনি ওর হাতটা একটু ভালো করে দেখে ভাগ্যটা নির্ধারণ করে দিন বরং। কুষ্টিতে তো সব জানা যায় না। আমার ভাগ্য আমি নিজেই নির্ধারণ করি। আপনি কুসংস্কারের ডিপো হলেও আমি নই দাদু। কুসংস্কার নয় সূর্যনারায়ণ, ছেলের হাতে মারা যাওয়ার ব্যাপারটা কুসংস্কার বলতে পারো, কিন্তু শাস্ত্রী মশাই তন্ত্রসিদ্ধ মহাপুরুষ, ওর কথা ফলবেই। উনি আজ অবধি যাকে যা ভবিষ্যৎবাণী করেছেন অভ্রান্তভাবে মিলেছে সব। উনি আরও একটা ভবিষ্যৎবাণী করেছেন। এসব বুজরুকে আমি মানি না। ভাত নিয়ে মাঝ পথেই থামিয়ে দিয়েছিলেন বৈদ্যনাথ শাস্ত্রী। বললেন, ভীমরতি কথাটা শুনেছো কি? হ্যাঁ, ভীমরতি তো বুড়ো বয়সে কোনো বোকা বোকা বা হাস্যকর কাজ করাকে বলে। ভীমরতি কথাটা এসেছে ভীমরাত্রি থেকে। ভীম মানে ভীষণ, আর রতি মানে রাত্রি। মানুষের জীবনের ৭৭তম বছরের সপ্তম মাসের সপ্তম রাতকে বলে ভীমরাত্রি। পুরাণ অনুযায়ী ওই রাতে মানুষের জীবনে একটা ভীষণ রকম পরিবর্তন আসে। কখনো সে শিশুর মতো অবোধ হয়ে যায়, আবার কখনো কাণ্ডজ্ঞানহীন যুবকের মতো নির্বোধ আচরণ করতে শুরু করে। তাই আমরা বলি বুড়োর ভীমরতি হয়েছে, বুঝেছো? অর্ক মাথা নাড়ল। তোমার দাদু বংশানুক্রমিক ওই অভিশাপের হাত থেকে বেঁচে গেছেন। খুব আনন্দের কথা, কিন্তু তোমার দাদুর অদৃষ্টে ভীমরাত্রিতে অন্য এক মারাত্মক ফাঁড়া আছে। সেই ফাঁড়া পার হওয়া খুব দুঃসাধ্য ব্যাপার।
আগামী পরশু তোমার দাদুর জীবনে সেই ভীম রাত্রি। বুঝতেই পারছো, এই নিয়ে উনি নিজের তো বটেই, আমরাও কতটা উদ্বিগ্ন হয়ে রয়েছি। সেই জন্যেই তো এই সময় তোমাকে উনি আসতে বারণ করেছিলেন, আর কোনো কারণ নেই। এই মন্দিরটা পুরো বিষ্ণুপুরের জোড়া বাংলা মন্দিরের মতো। মাধ্যমিক দিয়ে বিষ্ণুপুর ঘুরতে গিয়েছিলাম, তখন দেখেছিলাম। দেখি একটা ছবি তুলে রাখি। বোধনদা মন্দিরের সামনেই দাঁড়িয়েছিল, হাতে একটা আঁখ নিয়ে এসেছিল। সেটা কিছুটা করে চেবাচ্ছিল, কিছুটা থুতু করে মাটিতে ফেলে দিচ্ছিল। হে, এই অবস্থায় ছবি তুললে? আরে তুমি তো গৌণ, মন্দিরের পাহারাদার টাইপ লাগছে তোমায়। এই ছবিটা ক্যাপশন হওয়া উচিত, ইতন্ডায় ছোট বিষ্ণুপুর, সামনে দাঁড়িয়ে অবোধ মজদুর। এটা কিছুটা বিষ্ণুপুরের আদলে, পুরোটা কিন্তু নয়। ওই বিষ্ণুপুরের মতো এর মধ্যিখানে কোনো চূড়া নেই, দেখো। এটা এখানকার আর এক পুরনো মন্দির, হরকাকালী মন্দির বলে এটাকে। হটকাবান শুনেছি নদীতে। অর্ক আজ গ্রামের ভিতরটা দেখছিল। এই বোধন বলে লোকটাকে ওর বেশ পছন্দ হয়েছে। ভাবগতি কিছু বোঝা যায় না, কিন্তু সেই দিন বলে গিয়েছিল আজ ঘুরতে বেরোবে। কোথা থেকে হঠাৎ ভোজবাজির মতন হাজির হলো। হরকা এসেছে হাড়কাটা থেকে। 200-250 বছর আগে এখানে সাংঘাতিক সব ডাকাত থাকতো, তারা সব সাধনাও করতো। তাদের বলতো হাড়কাটা ডাকাত। তারাই এই মন্দিরটা তৈরি করেছিল। এই মন্দিরে অনেক রোমহর্ষক ঘটনাও আছে, আরেকদিন বলবো খন। যে তান্ত্রিক দাদুর পূর্বপুরুষ ওই নিত্য বিনোদ চৌধুরীকে অভিশাপ দিয়েছিলেন, তিনিও কি তাহলে আসলে ডাকাত ছিলেন? অর্ক মনে মনে ভাবল। তারপর দাদুর সঙ্গে ঝামেলা মিটেছে? ধুস, আমার মেটানোর কোনো ইচ্ছে নেই। এই একটা সপ্তাহ থাকবো, তারপর ব্যাক টু কলকাতা। মা জোর করেছিলেন বলে এসেছিলাম, সে পাট চুকে বুকে গেছে। যাওয়ার আগে ভালো করে ঘুরে দেখে যেও। তোমরা সব বড় লোকের ছেলে, কলকাতার জল হাওয়ায় মানুষ, এই কণ্ডগ্রামে তো বারবার আসতে ইচ্ছে করবে না। থাকো গোপাল চৌধুরীর ওই জমিদার বাড়িতে নাকি অনেক ব্রিটিশ আমলের সোনার পয়সা আছে, সেসব দেখে যেও। কেন, তোমাকে কিছু দেখায়নি তোমার দাদু? কই না তো। সে কি গো, আর সব দেখে শুনে নাও। তুমি হলে একমাত্র বংশধর, দাদু কি দেখে যাচ্ছে জানবে না। এমনিতে অর্কর এই বোধন লোকটাকে খারাপ লাগে না, কিন্তু কেন জানে না এই বৈশাচিক কথাটা শুনতে ওর ভালো লাগলো না। কিন্তু ও আর কথা বাড়ালো না এই নিয়ে। হঠাৎ ওর মনে পড়ে গেল আজ তো বৃহস্পতিবার। আজকের দিন পেরোলেই দাদুর সেই কী একটা ফাঁড়া আছে। শাস্ত্রী মশাই ওকে আজ তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছেন। ও কিছুক্ষণ এদিক সেদিক কথা বলে বোধনদার থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে হাঁটা দিল। সেদিন শাস্ত্রী মশাইয়ের মুখে সব কিছু শুনে ওর বিরক্ত লেগেছিল। মনে হয়েছিল অলৌকিক কুসংস্কারে এদের জীবন একেবারে বাঁধা। এদের এই বাঁধন থেকে কেউ মুক্ত করতে পারবে না। অলৌকিকত্ব বুজরুকি এদের চুক্তিবোধকে একেবারে ঘুম পাড়িয়ে রেখেছে। অর্ক বাড়িতে ঢুকে বেজায় মুখে বলল, ও কদলি পিসি, কই গেলে গো? খেতে দাও, আমি হাত ধুয়ে খাওয়ার ঘরে বসছি। কদলিপিস হন্তদন্ত হয়ে নিচের ভাড়ার ঘর থেকে বেরিয়ে এলো। এই তো ছোট্ট দাদাবাবু এসে গেছে। আমরা তখন থেকে ভেবে ভেবে সারা হচ্ছি, দুপুর 3টে বাজতে চললো, খাবে কখন? মন্দির ঘুরতে ঘুরতে দেরি হয়ে গেল। দাদু কোথায়? উনি নিজের ঘরে, আজ ওনার শরীর খারাপ, কিছু খাবে না, দরজা বন্ধ করে শুয়ে আছেন। কদলিপিসি ভাত বাড়তে বাড়তে নিচু গলায় বলল, শুনছি তুমি নাকি হরকাকালী মন্দিরে শেখরের সাথে কথা বলছিলে। শেখর? সেটা আবার কে? আমি তো বোধনদার সাথে গিয়েছিলাম। ওই তো ওই বোধনেরই ভালো নাম শেখর, ওর সাথে একদম মিশো না, শঙ্কর জেঠের ছেলে তো। শঙ্কর জ্যাঠা মানে কোন শঙ্কর জ্যাঠা? দাদুর বন্ধু শঙ্কর দাদু, পাশের বাড়িতেই যিনি থাকেন? অর্ক ভুরু কুচকে জিজ্ঞাসা করলো। ওর সঙ্গে সঙ্গে মনে পড়ল মা এই শেখরদার গল্পটা করেছিলেন। ছেলেটা নাকি ছোটবেলায় পড়াশোনায় ভালো ছিল, কিন্তু মা মারা যাওয়ার পর বকে যায়। হ্যাঁ, তবে আর বলছি কি, শেখর খুব বাজে ছেলে, বাপের সঙ্গে সম্পর্ক রাখে না, বাজে দলে মেশে,
পুলিশের নজর আছে ওর উপর, থাকে ইন্তেজার বাইরে একটা গ্রামে। কি করে তোমার সাথে আলাপ হলো এটাই তো আমরা ভেবে অবাক হয়ে যাচ্ছি। অমন দেবতুল্য মানুষের কি বাজে ছেলে, ছ্যা ছ্যা। অর্ক খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে এসেও বিস্ময় ভাবটাকে মুছতে পারছিল না। বোধনদা ওকে তো একবারও বলল না যে ও ওই শঙ্কর দাদুর ছেলে, অথচ বোধনদা খুব ভালো করেই জানে যে সে থেকে গোপাল চৌধুরীর নাতি। থাকো গোপাল প্রায় 3 ঘন্টা ধরে শুয়েছিলেন, কিন্তু চোখে ঘুম এক ফোঁটাও আসছিল না। থেকে থেকে গলা শুকিয়ে যাচ্ছিল তার, উসকুস করছিলেন তিনি। অনন্ত রোজকার মতন আজও বাড়ির দালানে শুয়ে আছে। এর মধ্যে দুবার এসে সে কর্তামশাইকে দেখে গেছে। সকাল থেকে তারও চিন্তা কম হয়নি, যেটা বিলক্ষণ বুঝতে পারছে থাকো গোপাল। থাকো গোপাল টেবিল থেকে হাতঘড়িটা তুলে সময় দেখলেন 11টা বেজে 10 মিনিট। তিনি আবার শাস্ত্রী মশাইয়ের কথাগুলো মনে করার চেষ্টা করলেন। আজই তার 77তম বছরের 7মতম মাসের 7মতম রাত্রি, কিন্তু এই রাত্রি এখনকার মতন রাত 12টায় শেষ নয়। ভীমরাত্রির মানা হতো পুরনো দেশি একক প্রহরে। ঘুম যখন আসছেই না, ঠাকুরগোপাল অন্ধকারে শুয়ে শুয়ে শাস্ত্রী মশাই শিখিয়ে দেওয়া অনুযায়ী হিসেব করার চেষ্টা করতে লাগলেন। শাস্ত্রী মশাই বলেছিলেন, অষ্টপ্রহর মানে 1 দিন, তার মানে 1 প্রহর মানে হলো গিয়ে ওই 3 ঘন্টা। তুলসীদাস তো লিখেই গিয়েছেন, প্রথম প্রহরে সবাই জাগে, দ্বিতীয় প্রহরে ভোগী, তৃতীয় প্রহরে তস্কর জাগে, চতুর্থ প্রহরে যোগী। প্রহর ব্যবস্থায় দিন আরম্ভ হতো সকাল 6টায় আর রাত সন্ধে 6টায়। তার মানে তার জীবনের ভীমরাত্রি শুরু হয়েছে সন্ধেবেলাতেই আর শেষ হবে ভোর 6টায়। ঠাকুরগোপাল আবার ঘড়ি দেখলেন, রাত 12:30। আর 5.5 ঘন্টা কাটলেই জীবনের এই ভাড়া থেকেও তিনি মুক্ত হবেন। সব যখন কেটেছে, এটাও কেটে যাবে, ঠিক কেটে যাবে। নিজের মনে নিজেকেই প্রবোধ দিতে দিতে বিছানা ছেড়ে উঠলেন তিনি। একটু বাথরুমে যাবেন। ঘর থেকে বেরিয়ে গুটিসুটি মেরে ঘুমিয়ে থাকা অনন্তকে আর জাগালেন না ঠাকুরগোপাল। বাইরে আজ পূর্ণিমার চাঁদের আলো ঝকঝক করছে। ঠাকুরগোপাল ধীর গতিতে হাঁটতে লাগলেন বাথরুমের দিকে। মুখে তার প্রসন্ন হাসি। গত 150 বছরের ইতানটায় কোনো পুরুষ যা পারেনি তিনি তা করে দেখিয়েছেন। নিজের বুদ্ধি প্রয়োগ করে জীবনটাকে এত দীর্ঘায়িত করেছেন তিনি। হ্যাঁ, এতে হয়তো নিজের মেয়ে, জামাই, নাতি, সর্বোপরি নিজের স্ত্রীর কাছে চরম স্বার্থপর হিসেবে প্রতিবান হয়েছেন। সুকুমারের চোখেও মৃত্যু সজ্জাতেও তিনি একরাশ ঘৃণা দেখেছিলেন। শেষ কয়েক বছর ভালো করে কথাই বলেনি সে। চাঁদের নরম আলোয় দালানে থাকা মেহগনি কাঠের আসবাবগুলো কেমন যেন রহস্যময় দেখাচ্ছে। প্রতিটা চেয়ার টেবিলকে মনে হচ্ছে যেন জ্যান্ত কোনো প্রাণী। সেদিকে দেখতে দেখতে ঠাকুরগোপালের হঠাৎ মনে হলো, বা আচ্ছা, সুকুমারী কি কিছু আঁচ করেছিল, বিশেষত দ্বিতীয় বাচ্চাটার মৃত্যুর পর? ঠাকুরগোপালের এত বছর পরেও মুখে চিন্তার ছাপ পড়ল না। না, তা সম্ভব নয়। সেই বেদিটার খোঁজ অনন্ত ছাড়া কেউ জানতো না, আর অনন্ত মরে গেলেও বিশ্বাসঘাতকতা করার লোক সে নয়। ঠাকুরগোপাল একটা দীর্ঘশ্বাস ফেললেন। নাতির চোখেও নিজের প্রতি সেই শ্রদ্ধা তিনি কয়েকদিনেও দেখেননি। কিন্তু কেউ কেন তার দিকটা বোঝে না? সবার উপরে তো তার নিজের জীবন, নিজের চাহিদা। আর প্রথম দুটো অন্যায়ের অপরাধের বোধের জন্যই তো সুকুমারী চলে যাওয়ার পর কন্যা দেবযানীর প্রতি তিনি অতটা কঠোর হতে পারেননি, শুধু দূরে সরিয়ে দিয়েছেন মাত্র। আর তাছাড়া নিজে বাঁচতে গিয়ে এই অভিশাপটাকেও তো তিনি শেষ করলেন। তান্ত্রিক তো বলেই দিয়েছিলেন, অপুত্তক জমিদার হলে তবেই অবসান ঘটবে এই অভিশাপের। এটা কি ভালো কাজ নয়? বাঁ চোখের পাতাগুলো তিত্তির করে কেঁপে উঠল ঠাকুরগোপাল বাবুর। ঘর ছেড়ে আসার সময় পাতলা চাদরটা গায়ে জড়িয়ে নিলেই হতো। কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে। বাথরুমে ঢুকতে ঢুকতে ঠাকুরগোপাল ভাবলেন, যতদিন শক্ত সামর্থ্য আছেন এইভাবেই নিজের সত্ত্বে বাঁচবেন। কি কি ভাবলো সেই ভয়ে নয়,
কোনোদিন কারোর পরোয়া করেনি, আজও করবে না। বাথরুমে ঢোকার সময় ঠাকুরগোপাল অন্য মনস্ক ছিলেন, তাই না হলে দেখতে পেতেন বাথরুমের পাশেই দাঁড়িয়ে থাকা প্রায় এক লম্বা ব্রোঞ্জের স্ট্যাচুটার পেছনের জমাট অন্ধকারটা কেমন যেন জীবন্ত হয়ে উঠেছে না, কি যেন প্রবলভাবে নড়াচড়া শুরু করেছে সেখানে। বাথরুম থেকে বেরোনোর পর ঠাকুরগোপাল আর সময় পেলেন না। ঠিক রাত 12টা বেজে 35 মিনিট তার নিঃশ্বাস হঠাৎ বন্ধ হয়ে গেল। প্রাণ পরে কিছু একটা আঁকড়ে ধরে বাঁচতে চেষ্টা করছেন তিনি। টের পেয়ে ছোড়া লোহার মতন শক্ত হাত পেছন থেকে বজ্র মুষ্টিতে চেপে ধরেছে তার কণ্ঠ। জ্ঞান হারাতে হারাতে এক মুহূর্তের জন্য তিনি টের পেলেন চারপাশে চাপা ফিসফিসানিতে চলাফেরা করছে কয়েকজন। সেদিন রাতে ইতান্ডা জমিদার বাড়িতে ডাকাত পড়েছিল। নৃশংসভাবে নিজের জীবনের ভীম রাত্রিতেই খুন হলেন ঠাকুরগোপাল চৌধুরী। অর্ক শুয়েছিল অন্যদিকের মহলে। সকাল অবধি কিছুই টের পায়নি সে, তার কারণ ডাকাতরা গোটা বাড়ির কোনো জায়গায় লুট করেনি, শুধু তছনছ করেছে ওর দাদুর ঘরটা। ঠাকুরগোপাল চৌধুরীর ঘরের পালঙ্কের পাশেই যে কারুকাজ করা দেরাজটা ছিল সেটা পুরো লণ্ডভণ্ড করা, জামা কাপড় ছাড়া তাতে আর কিছুই নেই, এমনকি ভেতরের ভলটার মুখও হাঁ। ঠাকুরগোপালের মৃতদেহটা পড়েছিল বাথরুমের সামনে। তিনি বোধহয় শেষ মুহূর্ত পর্যন্ত বাধা দিয়ে যাচ্ছিলেন। তার গলায় নির্দয়ভাবে আড়াআড়ি ছুরি পোঁচ ঠেঙে দিয়েছে ডাকাতরা। সারা শরীরে লড়াইয়ের ছাপ স্পষ্ট। দাদু 40 বছরের পূর্ণ ভৃত অনন্তকে ঘরের সামনে পাওয়াই গেল, যদিও শক্ত দড়িতে তার হাত পা বাঁধা, মুখের মধ্যে গোজা একটা নোংরা ন্যাকড়া। কোদলি পিসি এসে হাউমাউ করে খবর দেওয়ার পর থেকে গত 1 ঘন্টায় অনেক কিছু হয়ে গেছে। অর্ক দিশাহারা অবস্থায় ছুটে গিয়ে ডেকে এনেছে শঙ্কর দাদুকে। এসেছেন আরও কিছু প্রতিবেশী। সবার মুখেই বিস্ময় আর অবিশ্বাস। অনন্তকে একটু ধাতস্থ করিয়ে বসানো হয়েছে বৈঠকখানায়, তবে তার আতঙ্ক এখনও কাটেনি। নিজের মনেই সে কিছু বিড়বিড় করে চলেছে, চোখ দিয়ে মাঝে মাঝে জল গড়িয়ে পড়ছে। বাবা মা অর্কর ফোন পাওয়া মাত্রই কলকাতা থেকে রওনা দিয়েছেন। দেবযানী সম্ভবত ভাবতেও পারেনি এতগুলো বছর ধরে যে কারণে ইতান্ডায় তার নিজের বাড়িতে আসা ছিল কঠোর নিষেধাজ্ঞা, আজ তার সম্পূর্ণ বিপরীত কারণে আসতে হবে তাকে। এত বছরের নিষেধাজ্ঞা তার ওপর আরোপিত ছিল যাতে ঠাকুরগোপাল বেঁচে থাকতে পারেন, আর আজ সেই মানুষটাই নেই। বৈদ্যনাথ শাস্ত্রী যখন এলেন তার কিছুক্ষণ আগেই পুলিশ এসেছে। শাস্ত্রী মশাই এসে আর কাউকেই ডাকলেন না, ঠাকুরগোপালের দেহটাও দেখতে গেলেন না। শান্ত শিষ্ট পাড়া গায়ে কিছু একটা ঘটলেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেখানে তো খোঁজ জমিদার বাড়ি। গোটা ইতান্ডা গ্রামের মধ্যে ভেঙে পড়েছে জমিদার বাড়িতে, তাদের শেষ জমিদারকে দেখবে বলে। পুলিশের কনস্টেবলরা অবশ্য তাদের কাউকেই ঢুকতে দিচ্ছেন না। অর্ক যে শ্বেত পাথরের সিঁড়ি ভেঙে প্রথমবারের জন্য ঢুকেছিল এই অট্টালিকায়, তার নিচটায় দাঁড়িয়েই সবাই জটলা পাকাচ্ছে ইতিহতে। অর্ক বারান্দায় বসে বিহুলভাবে তাকিয়েছিল বাইরের বাগানের দিকে। ভেতরে ভেতরে কেমন যেন একটা অপরাধ বোধ এসে কুড়িয়ে কুড়িয়ে খেতে শুরু করেছে তাকে। পুলিশের লোক ভেতরে ছবি তুলছে, সিজ করছে ঝপাঝপ। সেদিকে তাকিয়ে অর্কর মনে হলো এই মৃত্যুর জন্য কি পরোক্ষভাবে ও দায় নয়? দাদু তো বহুবার বারণ করেছিলেন ওকে আসতে। মানুষটা নিজের বাঁচার জন্য যাই করে থাকুক, অর্কদের তো কোনো ক্ষতি করেনি। তিনি শুধু প্রাচীন এক বিশ্বাসের বশবর্তী হয়ে চেয়েছিলেন নিজের মতন করে জীবনটা বাঁচতে। অর্ক সেই ব্যাপারটাকে পাত্তা না দিয়ে জোর করে এখানে এসে কি কাণ্ডটাই না ঘটালো। কিন্তু শাস্ত্রী মশাইয়ের সেই কথাগুলো ওর আবার মনে পড়ে গেল। শাস্ত্রী মশাই যাই বলে থাকুন, ছলছল চোখেও ও ভাবল ওই দায়ী দাদুর এই অবস্থার জন্য। এত বছরেও ও আসেনি, কিচ্ছু হয়নি। এবারেও জোর করে না হলে নিশ্চয়ই কিছু হতো না। স্থানীয় থানার ওসি স্বয়ং এসেছে। তিনি এগিয়ে এসে অর্ককে বললেন, আচ্ছা, কাজের লোকেদের পাল্লা চুকলে আপনাদের কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই।
অর্ক মাথা নাড়াতে যাবে এমন সময় দেখতে পেল একটা কনস্টেবল দাদুর ঘর থেকে একটা ছেঁড়া জামার টুকরো তুলে নিয়ে আসছে। স্যার, এইটা ভিকটিমের হাতে ধরা ছিল, খুনিকে খামচে ধরতে গিয়ে ছিঁড়েছে মনে হচ্ছে স্যার। দূর থেকে এই জামার টুকরোটা দেখেই অর্কর কেমন যেন চেনা চেনা লাগলো। এই মেরুনের ওপর সবজেটে প্রিন্টের জামাটা যেন ওর বড্ড চেনা লাগছে। ওসি কি বললেন সেটা আর ওর কানে ঢুকলো না, কারণ ততক্ষণে নিজের মোবাইলে গতকাল সকালে হরকা কালী মন্দিরের সামনে তোলা ছবিটা ততক্ষণে খুলে ফেলেছে ওর মস্তিষ্ক সম্ভবত অনেকক্ষণ ধরেই কিছু একটা বার্তা পাঠাতে চাইছিল, ওটা ধরতে পারছিল না। এখনও আর তার অপেক্ষা করলো না, প্রায় উল্কার গতিতে ছুটে গেল বাড়ির ভেতরে। উদ্ভ্রান্তের মতন খুঁজতে শুরু করলো কদলি পিসিকে। পুলিশের লোকেদেরও মাঝে মাঝে চেঁচিয়ে হাঁক দিতে লাগলো। কদলি পিসি, ও কদলি পিসি, কোথায় গেলে তুমি? হ্যাঁ, এই তো দাদাবাবু। কয়েকবার হাঁক দেওয়ার পর একতলা রান্নাঘর থেকে বেরিয়ে এলো কদলি পিসি। সে ভারাক্রান্ত মুখে চা বসিয়েছিল পুলিশদের জন্য। অর্ক ছুটে গেল ওর কাছে। কদলি পিসি দেখে অস্পষ্ট সুরে বলল, এই ছবিটা দেখো তো, চিনতে পারছো একে? হ্যাঁ, এ তো শেখর। অর্কও চিনতে পারছিল বোধনদা হরপে শঙ্কর দাদুর ছেলে শেখরকে। সঙ্গে সঙ্গে এও বুঝতে পারছিল দাদুর সঙ্গে প্রথম কথা বলার দিন কেন দাদুর কণ্ঠস্বর এত চেনা লেগেছে তার। সেদিন সকালেই যে ও কেশ বাইচি চণ্ডীতলায় শুনে এসেছিল সেই একই কণ্ঠস্বর, বোধনদার গলা। দুজনের কণ্ঠের আশ্চর্য মিল। শুধু তাই নয়, অর্ক ব্যাক ক্যালকুলেশন করার কায়দায় হিসাবে মেলাতে লাগলো মনে মনে। বোধনদার উড়নচণ্ডী চেহারাটার আড়ালে যেন লুকিয়ে আছে দাদুর কাঠামোটা, সেই তীক্ষ্ণ চোখ, সেই তীক্ষ্ণ গরম। ও আর কিছু ভাবতে পারছিল না। ছেঁড়া ছেঁড়া মেঘের মতন মাথায় ঘুরছিল দুঃস্বপ্নগুলো। শঙ্কর দাদুর স্ত্রীর আত্মহত্যা কি এই অবৈধ সন্তান জন্ম দেওয়ার অনুতাপে? কারণ দাদু কি জানতেও পারেননি নিজে একের পর এক শিশুপুত্র হত্যা করে বাঁচার চেষ্টা করলেও বাড়ির পাশে তার পাপের চিহ্ন স্বরূপ হিসেবে বেড়ে উঠছে তারই প্রকৃত হত্যাকারী। নিজের এই জরাদ সন্তান সম্পর্কে নিশ্চয়ই তিনি অববাহিত ছিলেন না, থাকলে একেও বাঁচিয়ে রাখতেন না। আর শঙ্কর দাদুর স্ত্রী বোধহয় সেই ভয়ে আসল সত্যিটা কোনো দিনও প্রকাশ করেনি। অর্ক মাথার দুপাশে রক টিপে ধরল। দাদু কি কল্পনাতেও আন্দাজ করতে পেরেছিলেন একই রাতে অব্যর্থভাবে সত্যি হবে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা সেই তান্ত্রিকের অভিশাপ আর নিজের নিয়তি? কদলি পিসি হাঁ করে অর্কর মুখের দিকে চেয়েছিলেন, কিন্তু ও আর কিছু বলল না। ক্লান্ত শরীরে সরে এলো রান্নাঘর থেকে। ইতান্ডায় সুপ্রাচীন জমিদার বাড়ির একমাত্র উত্তরাধিকারী ভগ্ন মনে হাঁটা দিল বাইরের দিকে। বিদ্যুৎ চমকের মতন ওর মনে হলো নিত্যবিনোদ চৌধুরীকে দেওয়া 150 বছরের অভিশাপ কি আদৌ শেষ হলো, না সেটা এখনো চলবে? ভবিষ্যতেই তার উত্তর দেবে।